সবাই দেখতে পাওয়া যাচ্ছে না, কি ব্যাপার? আর তোমরা সবাই ভালো আছো? ভেরি গুড। ব্রাইট মিশন, তাই তো? ক্লাস 11। আজকে আমরা কি করব? নিউটনের গতিসূত্র। চলো আজকে আমাদের এই চ্যাপ্টারের লাস্ট সিরিজ ক্লাস, এটাকে আমরা শেষ করব, চ্যাপ্টারটা শেষ করব, ঠিক আছে? চলো শেষের দিকে তোমাদের সঙ্গে পরিচয় করে দেবো, জিরো টেনশন। তাহলে আমাদের চ্যাপ্টারের নাম কি স্যার? নিউটন লজ অফ মোশন। পদার্থবিদ্যা ক্লাস 11, আমাদের ফার্স্ট সেমিস্টার, নিউটন লজ অফ মোশন। আমরা ইতিমধ্যে কটা চ্যাপ্টার, কটা ক্লাস করেছি? 4টে। এটা আমাদের পঞ্চমতম ক্লাস। চ্যাপ্টার তোমাদের যেটা স্টার্ট হবে এই 38 নম্বর কোশ্চেন থেকে স্টার্ট হবে। তাহলে দেখা যাক কি আসে এখান থেকে, ঠিক আছে? আপনারা ভালো আছেন তো স্যার সবাই? থ্যাংক ইউ, সবাই ভালো আছেন। নিউটনস লজ অফ মোশন, আমাদের চ্যাপ্টারের নাম নিউটনস লজ অফ মোশন। নিউটনের গতিসূত্র, এটাকে শর্টলি কি বলা হয় বলুন তো? NLM, নিউটনস লজ অফ মোশন। এটা আমাদের কত নম্বর পার্ট? পার্ট নাম্বার 5। এবং আমরা মেইনলি MCQ স্টার্ট করছি, এবং এটা আমরা পড়বো, ফলো করছি অনুষ্ঠিত আমরা ছায়া, রৌদ্র নয় ছায়া। কত নম্বর কোশ্চেন শুরু করব? 38। একটু পড়া যাক কি বলছে। 600 কেজি ভরের একটি রকেট উল্লম্বভাবে উৎক্ষেপণের জন্য প্রস্তুত। যদি রকেটটি থেকে নির্গত গ্যাসের বেগ 100 মিটার পার সেকেন্ড হয়, তবে রকেটটিতে ন্যূনতম কি হারে গ্যাস দহন হলে তা খারাপভাবে ভূমি থেকে ঊর্ধ্বমুখে উঠতে সক্ষম হবে। মানে যেটা বলেছে, এখানে ধরুন একটা রকেট আছে, সাপোজ রকেট তো আনতে পারি না, চেষ্টা করছি। এখানে একটা রকেট আছে, ঠিক আছে? রকেট থেকে কি বেরোচ্ছে বলুন তো? এখান থেকে গ্যাস নির্গত হচ্ছে, রকেট থেকে গ্যাস নির্গত হচ্ছে। কত বেগে? সাপোজ v বেগে। এবার রকেটটা কি কোন দিকে উঠবে? উপরের দিকে উঠবে। এবার রকেটের একটা ভর আছে, কত বলুন তো? বলেছে রকেটের ভর 600 কেজি। কত কেজি? এখান থেকে যে গ্যাস নির্গত হচ্ছে, সেই গ্যাসের বেগ কত? 100 মিটার পার সেকেন্ড। মানে ব্যাপারটা হচ্ছে রকেট নিজেই গ্যাস ছাড়বে আর নিজেই ছুটবে। মানে রকেট কি কেউ ঠেলছে না, বা রকেট কি কেউ টানছে না। এখানে গ্র্যাভিটির কোনো ব্যাপার নেই, গ্র্যাভিটি আছে, মানে নিজেই গ্যাস ছাড়বে, নিজের গ্যাসের যে গ্যাস যে বায়ুতে যে থ্রো করবে, সেই থ্রোইং এর মাধ্যমে মানে এখানে অ্যাকশন রিঅ্যাকশন কাজ করবে। যেভাবে গ্যাস ছাড়বে সেভাবেই যাবে, রকেট যেভাবে গ্যাস ছাড়বে সেভাবেই সামনের দিকে যাবে। অর্থাৎ গ্যাস বায়ুর মধ্যে যে পরিমাণ ঘাত সৃষ্টি করবে বা বল সৃষ্টি করবে, সেই বলের জন্য সে ঊর্ধ্বমুখী উপর দিকে উঠতে থাকবে। বোঝা গেল কি বললাম? আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতে পারি? সেক্ষেত্রে আমরা জানি যে রকেটের গতির ক্ষেত্রে আমরা জানি যে ঘাত বল সমান কি বলতো? ভরবেগের পরিবর্তনের হার, অর্থাৎ mv। অ্যাকচুয়ালি নিউটনের দ্বিতীয় সূত্র কি বলছে? কোন বস্তুর প্রযুক্ত বল ভরবেগের পরিবর্তনের সঙ্গে সমানুপাতে পরিবর্তিত হয়, বা আমরা কি বলতে পারি? ddt of mv। সো m into dv by dt প্লাস আর কি বলতো? v into dm by dt। এটা কি কোন বস্তুর উপর প্রযুক্ত বল ভরবেগের পরিবর্তনের সমানুপাতে। এখানে বল কতটা প্রযুক্ত করা হয়েছে? এখানে কিন্তু কোনো বল প্রয়োগ করা হয়নি স্যার। কেন? রকেটকে আমি ঠেলেছি না রকেটকে আমি টেনেছি? হ্যাঁ, গ্র্যাভিটি টেনেছে, সেই ব্যাপারটা আলাদা। রকেট কোথাও তো ঠেলেনি, রকেট ভেতর থেকে গ্যাস ছেড়ে দিয়ে নিজেই উপর দিকে উঠেছে। অর্থাৎ বাইরে থেকে প্রযুক্ত বল কিন্তু শূন্য। বোঝা গেল? তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি সিম্পল ভাবে? আমরা এখান থেকে বলতে পারি সিম্পল ভাবে, আচ্ছা এটাকে একটু ছোট করে দিই, দরকার নেই আমাদের খুব বেশি। তাহলে আমরা এখানে যেটা বলতে পারি সেটা হচ্ছে গিয়ে
কি বলুন তো, এখান থেকে কি লিখতে পারি? সো m এটা মানে কি ত্বরণ, m ইনটু a প্লাস b ইনটু dm বাই dt, dm বাই সমান সমান কি 0 সমান। এই যে রকেটের ভর ইনটু ত্বরণ, এখানে কিন্তু ত্বরণ বলা নেই, মানে এমন কি পরিমাণ, এখানে কিন্তু ত্বরণ বলা নেই যে ন্যূনতম কোথায় গেল, ন্যূনতম কি হারে গ্যাস নির্গত হলে, ন্যূনতম কি হারে গ্যাস নির্গত হলে সেখান থেকে কি হবে, রকেট চার্জ খারাপ ভাবে উপর দিকে উঠতে পারে। মানে এখানে এই যে এটার নাম ঘাত বল, এখানে ঘাত বলে কিন্তু ত্বরণটাও শূন্য, ঠিক আছে। প্রথমত আমরা যেটা বলতে পারি যে এখানে আমরা বলতে পারি যে ভি এম এ সমান সমান কি মাইনাস ভি ইনটু ডিএম বাই ডিটি। এটা মাইনাস চিহ্নটাকে রিলেটিভ ভেলোসিটি বলা হয়, মানে যেভাবে ঘাত সৃষ্টি হবে সেভাবে বিপরীত দিকে চলবে। এর উপর যে ঘাত বলটা কি বিপরীতমুখী, অ্যাকচুয়ালি এম এটা কি নিচের দিকে, তো ঘাত বলটা ঊর্ধ্বমুখী কাজ করবে। সো আমরা বলতে পারি যে ঘাত বল এম এ সমান ভি রিলেটিভ বলা যেতে পারে, রিলেটিভ বা আপেক্ষিক ইনটু ডিএম বাই ডিটি। এখানে একটা জিনিস কাজ হবে, এই বেগটার বিরুদ্ধে কি বাধা দিবে বলতো, মানে এই বলটার বিরুদ্ধে বাধা দিবে একমাত্র গ্র্যাভিটেশনাল ফোর্স। কিন্তু এখানে যেহেতু ত্বরণ নেই, শুধুমাত্র ন্যূনতম কি পরিমাণ বল প্রয়োগ করে উপর দিকে উঠবে, অর্থাৎ এই পার্টটা এখানে 0 হবে। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি ভি রিলেটিভ, তোমাদের যদি রকেটের মোশনে যদি তোমরা এই থিওরিটা পড়ো তাহলে বুঝতে পারবে যে ভি রিলেটিভ ইনটু ডিএম বাই ডিটি ইকুয়ালস টু এমজি। যখন কোনো ত্বরণ নেই, যখন রকেটটা এমনি উপরের দিকে উঠবে, কোনো ত্বরণ সহ নয়, ত্বরণ সহ উঠলে ঘাত বলটা থাকবে। সেক্ষেত্রে আমরা কি বলতে পারি, ডিএম বাই ডিটি কত, এমজি বাই ভি রিলেটিভ। বলুন তো স্যার রকেটের ভর কত, রকেটের ভর 600, গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন কত 9.8, রিলেটিভ ভেলোসিটি কত দিয়েছে 100। এটা কিন্তু রিলেটিভ ভেলোসিটি, এই ভেলোসিটিটা অ্যাকচুয়ালি রিলেটিভ আপেক্ষিক। সো এখানে 100 এর সঙ্গে 600 কাটলে যেটা হবে 6 ইনটু 9.8, এত কি কেজি পার সেকেন্ড, কেজি পার মানে কি হারে গ্যাস দহন হলো, গুণ করলে কত হবে 6, 6 টা 48 এর হাতে হলো তোমার হচ্ছে কি 4, 6 রং 54 4 58, সো 58.8 কেজি পার সেকেন্ড, এত হারে গ্যাস দহন করতে হবে। মেইন কথা হচ্ছে গিয়ে একটা জিনিস তোমরা এখান থেকে শুধুমাত্র শুনে রাখো ভবিষ্যতে, যে রকেটের গতির ক্ষেত্রে আমরা জানি ঘাত বল, এটার নাম কি বলতো, ঘাত বল। ঘাত বল সমান সমান রিলেটিভ ভেলোসিটি ইনটু ভরবেগ মানে ভরের পরিবর্তনের হার মাইনাস এমজি। এটা কি রকেটের গতির ক্ষেত্রে ঘাত বলের সমীকরণ। যখন তার উপর কোনো ত্বরণ থাকবে না বা বল প্রয়োগ করা হয়নি, তখন এই দুটো মান 0 হবে। অর্থাৎ আমরা বলতে পারি যে কি হারে গ্যাস নির্গত হচ্ছে, ডিএম বাই ডিটির মান হচ্ছে কত 58.8 কেজি পার মিটার। এর উপর কেজি পার সেকেন্ড অপশন আছে কি, অপশন নাম্বার বি 58 আছে। কি হচ্ছে উত্তর, বি আছে, তাই তো অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট आंसर, বি ফর বিএম ফিজিক্স ইজ দ্য কারেক্ট आंसर, বিএম ফিজিক্স, ঠিক আছে, এটা কারেক্ট आंसर। एक का हुआ कुछ भी हुआ नहीं, এটা একটু স্যার তুলে নাও, আমরা পরবর্তী কোশ্চেনে আলোচনা করছি। অ্যাকচুয়ালি এটা যদি বুঝতে না পারো তার কারণ কিন্তু রকেটের গতি, ঠিক আছে, অন্য কোনো ব্যাপার নেই, রকেটের গতির জন্য এখানে ব্যাপার আছে। তাহলে আশা করি কোশ্চেনটা বুঝতে পারলে। এক জাস্ট 10 সেকেন্ডে পুরো বিষয়টা বলে দেই, তোমাদের এসব কিছুই মনে রাখার দরকার নেই, ঠিক আছে, জাস্ট পুরো বিষয়টাকে 10 সেকেন্ডে বলে দেই। সেটা কি, তোমাকে রকেটের গতির ক্ষেত্রে মনে রাখতে হবে যে ঘাত বলটা হচ্ছে গিয়ে আরে ভরাটি। ঘাত বলটা কি বলতো, রকেটের গতির ক্ষেত্রে মনে রাখতে হবে ঘাত বল এম এ প্লাস ভি রিলেটিভ মানে সরি এম এ ইকুয়ালস টু ভি রিলেটিভ ইনটু ডিএম বাই ডিটি মাইনাস এম জি। দুটো তিনটে পয়েন্ট, এটা কি রকেটের গতির সূত্র, ঠিক আছে, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করার জন্য। স্যার ভি রিলেটিভটা কি, যে হারে গ্যাস নির্গত হবে তার বেগ।
স্যার এটা কি যদি রকেটটি ত্বরণ সহ ঊর্ধ্বমুখী গতিশীল হয় তাহলে সেই ত্বরণের মান, রকেট যদি ত্বরণ সহ ঊর্ধ্বমুখী গতিশীল হয়, এই অঙ্কটা কিন্তু ত্বরণের কথা বলা নেই, কিন্তু তার আগেরটায় ত্বরণের গল্প বলা আছে। বুঝতে পারলে যদি আগের অঙ্কটা দেখা হয়, আগের অঙ্কটা কিন্তু ত্বরণ ছিল, আমরা গত ভিডিওতে আলোচনা করেছি। এটা কি রকেটের নিজস্ব ভর, এটা কি হারে গ্যাস রকেট থেকে নির্গত হচ্ছে প্রতি সেকেন্ডে সেটা মান। এটা কি রকেটের ভর ইনটু গ্র্যাভিটেশনাল ফোর্স, মানে নিম্নমুখী বাধা। তাহলে কি তার ঊর্ধ্বমুখী ঘাত সমান সমান তার বেগের জন্য এবং যে হারে গ্যাস নির্গত তার জন্য মানে ঘাত, তার থেকে গ্র্যাভিটেশনাল ফোর্সটাকে আমরা বাদ দিলে সে ঊর্ধ্বমুখী এই ঘাত অনুভব করবে, যার জন্য উপর থেকে উঠবে। নাম্বার 1 পয়েন্ট, যদি তার মধ্যে ত্বরণ না থাকে তাহলে এই পয়েন্টটা 0, যেটা আমাদের অঙ্কের মেন সামনে ছিল। আর সেখান থেকে কি আমরা কি হারে গ্যাস নির্গত হচ্ছে সেটা আমরা বের করলাম। বোঝা গেল? যদি কোনো একটা গ্র্যাভিটিলেস স্পেস থাকে যেখানে জি নেই, তাহলে সেখানে কিন্তু এই পার্টটা আবার 0 হবে। যে মহাশূন্য রকেট যখন চলে, মহাশূন্যে কিন্তু কি তোমার হচ্ছে গিয়ে নিজের ভরবেগ গ্যাস নির্গত হয়, সেটা কি ভরবেগের সংরক্ষণ নীতি, যে হারে গ্যাস বেগ নির্গত হয় সেই ভরবেগ নিয়ে আমরা এর আগে একটা অঙ্ক করেছিলাম। মানে ব্যাপারটা হচ্ছে, ধরে নাও আমি মহাশূন্যে ভেসে আছি, আমাকে কি কোনো দিকে টান নেই, আমি পেনটা ছেড়ে দিলে কি হবে, পড়বে, কিন্তু মহাশূন্যে পেন ছেড়ে দিলে পড়বে না। সেই মুহূর্তে ধরে নাও আমি কোনো একটা কারণে এখান থেকে মহাশূন্যে গিয়েছি কোনো একটা রকেটে করে, আমি সেই রকেট থেকে হারিয়ে গেছি মানে আমি দেখতে পাচ্ছি রকেটটা ওই জায়গায়, কিন্তু আমি ওখানে যাওয়ার কোনো বুদ্ধি পাচ্ছি না, হাতে যেতে পারছি না, হাঁটার কোনো অপশন নেই, কোনো কাজ করছে না। তাহলে আমার বুদ্ধি কি, তৎক্ষণাৎ আমার মানে পকেট থেকে মানি ব্যাগ বের করে বা জুতো খুলে বা শার্ট খুলে একদিকে মানে সেই জিনিসটাকে কি আমাকে ছুটতে হবে। কোন দিকে ছুটবো? রকেটটা যেদিকে থাকবে তার ঠিক বিপরীত দিকে। তাহলে ধরে নাও আমি একটা 500 গ্রাম ভরের কোনো একটা বস্তুকে, আমার শরীরের মধ্যে যা কিছু আছে তার মধ্যে কোনো একটা বস্তুকে আমি এদিকে ছুড়লাম, কত বেগে? ধরে নাও 20 মিটার পার সেকেন্ডে। তাহলে কত গ্রাম বস্তুকে ছুড়লাম? 500 গ্রাম। কত মিটার পার সেকেন্ডে? 20 মিটার পার সেকেন্ডে। তাহলে কত আসলো? তাহলে তোমার হচ্ছে কি 1000 কি 10,000 মিটার, 10,000 কি তোমার নিউটন বল ধরে নাও ওই বস্তুর উপর প্রয়োগ করলাম। তাহলে আমি সমান পরিমাণ বল আমার শরীরের উপর পাবো। কি বল বুঝতে পারলে? কারণ আমার একটা ওজন আছে এবং আমার একটা বেগ সৃষ্টি হবে, ভরবেগ। যতটা ভরবেগ আমি ওই দিকে দিলাম ততটা ভরবেগ আমি এই দিকে পাবো, এবং সেই ভরবেগ নিয়ে আমি সুন্দর করে ওখানে পৌঁছতে পারবো। বাংলা কথায় মহাশূন্যে যেখানে গ্র্যাভিটি নেই সেখানে একমাত্র চলাচলের উপায় ভরবেগের সংরক্ষণ নীতিকে কাজে লাগানো বা অ্যাকশন রিয়াকশন। আমি যতটা বল প্রয়োগ করবো ততটা বল আমি বেগে পাবো। এই ছাড়া মহাশূন্যে চলার কোনো এক্সট্রা কোনো চাবিকাঠি নেই। বুঝতে পারলে কি বললাম? সো একটা পার্টস খুলে দিয়ে সেই ভরবেগটাকে কাজে লাগিয়ে সে এগিয়ে যায়। অর্থাৎ গ্র্যাভিটিলেস স্পেসে কিন্তু এই পয়েন্টটা থাকবে না। রকেট তো গ্র্যাভিটিতেও চলে, মহাশূন্য চলে, তাই না? সেখানে কিন্তু এই পয়েন্টটা নেই। জাস্ট ভূমি থেকে উৎক্ষেপণের সময় এটা থাকবে, যতক্ষণ না পর্যন্ত গ্র্যাভিটিলেস জায়গা পৌঁছায় ততক্ষণ এটা কাজ করছে। যখন কাজ করবে তখন এটা 0। যদি সে ত্বরণ সহ না চলে এই পয়েন্টটা 0 হবে। বুঝতে পারলে? অনেকগুলো ব্যাপার আছে, যদি বললাম রকেটের মোশন না পড়লে অঙ্কটা একটু বোঝা চাপ হয়ে যাবে। তো যাই হোক, আমরা পরবর্তী কোশ্চেন অঙ্ক আলোচনা করছি, কারণ একটা কোশ্চেন ভেবে লাভ নেই, পরে দেখা যাবে দেখবো। কোশ্চেন নাম্বার কি বলো তো স্যার? 39। আচ্ছা, 39 নাম্বার কোশ্চেনটা একটু মন দিয়ে পড়ো, কি বলছে দেখো। একটি লিফট 4 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ নিয়ে নিচের দিকে নামছে। লিফটটির এখানে হালকা ইউনিট দেওয়া আছে। একটি লিফট 4 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ নিয়ে নিচের দিকে নামছে, ঠিক আছে? আচ্ছা, লিফটটির মেঝে থেকে ছাদের উচ্চতা 3 মিটার। এর ছাদ থেকে 10 গ্রাম ভরের একটি পেরেক খুলে পড়ে গেল এবং পেরেকটি লিফটের মেঝেতে আঘাত করলো। মেঝেতে কত আঘাত করবে? যেখানে কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার এককে সেকেন্ডে এককে চেয়েছে, যেখানে জি এর মান 30। ব্যাপারটা কি বলেছে? ধরে নাও একটা লিফট আছে, লিফটের উপরে একটা পেরেক মানে খোলা খোলা ভাব আছে, ঠিক আছে? লিফটে নিজেই নিচের দিকে নামছে, কিন্তু যদি লিফটটাকে দড়ি কেটে দেওয়া হতো কত ধরনের নামতো? লিফটের দড়ি যদি কেটে দেওয়া কত ধরনের নামতো? 9.8 ধরনের নামতো। কিন্তু সে তো কিন্তু 9.8 ধরনের নামছে না, কত সম্ভবত 4 না কত দেখলাম 4 মিটার পার সেকেন্ড স্কয়ার ধরনের নামছে। তার মানে কি জি এর থেকে কম ধরনের নামছে। বুঝতে পারলি কি বললাম? লিফটে জি এর থেকে কম ধরনের নামছে, তাহলে আরো কত ত্বরণ বাকি থাকলো? 9.8 থেকে 4 যদি বাদ দেওয়া হয় তাহলে যে ত্বরণটা থাকবে সেই ত্বরণ নিয়ে ব্রেকটা এবার মাটিতে আঘাত করবে। স্থির অবস্থায় যদি একটা ব্রেক ছেড়ে দেওয়া হয় 9.8 দিয়ে আঘাত করতো, এমজি বলে আঘাত করতো, কিন্তু স্থির তো নয়, গতিশীল। কিন্তু গতিশীল এমন
যে 9.8 থেকে কিছুটা নিজেই কম বাধা সৃষ্টি করলো, অর্থাৎ সে ব্রেকটা আঘাত করবে এবং সেই আঘাতের পরিমাণটা সেটা কত ঘাত সৃষ্টি। ঘাত মানে কি? ভরবেগের পরিবর্তন, তাই না? ঘাত কোনো ভরবেগের পরিবর্তন, দেখো ভরবেগ ভর ইনটু এখানে ঘাত বল আর বলের ঘাত, এখানে ঘাত বল চাইছে মানে বলের ঘাত বলে ভালো কেজি মিটার পার সেকেন্ড এককে। কোশ্চেনটা হালকা মিষ্টি, এটা বলের ঘাত কত হবে? ঘাত বল মানে একটা বল, এটা নিউটন হওয়া উচিত দেখো বলো, ঠিক আছে? এখানে ঘাত বল নয়, বলের ঘাত কত হবে মানে ভরবেগের পরিবর্তন। যাই হোক সমস্যা নেই। কোশ্চেন নাম্বার 38 কত নম্বর স্যার ম্যাডাম? 38। ও এক্সট্রিমলি সরি, তোমরা আছো বলে আমি পেছিয়ে আছি, তাহলে মরে যেতাম। সো এখানে একটা লিফট আছে, ঠিক আছে স্যার? এখানে একটা ধরো ব্রেক আছে, ব্রেক আছে, ব্রেকটা কাট হবে, ব্রেক ব্রেক। সো ব্রেক এর লিফটের উচ্চতা কত? ধরো না সাপোজ s ইকুয়ালস টু 3 মিটার, তাহলে লিফটের উচ্চতা h ইকুয়ালস টু s ইকুয়ালস টু 3 মিটার। গ্রাভিটি কত ত্বরণে নামছে? 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে নামছে। লিফটটা নিজেই কত ত্বরণে নিচের দিকে নামছে? a ত্বরণে নামছে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। হ্যাঁ জি ওটা 9.8 তো ও 10 দিয়েছে তো, ঠিক আছে 10 দাও, সমস্যা নেই, সমস্যা নেই। 10 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে নামছে। আর লিফট নিচে কত ত্বরণে নামছে? তাহলে পেরেকটা কতটা মানে ত্বরণ অনুভব করবে টানের জন্য মাটির দিকে? পেরেকটা নিচে যে ত্বরণ অনুভব করবে সেটা কত? সেটা a প্রাইম হয়, g এর থেকে এটা বাদ দিয়ে সে নিচে এখন কত অনুভব করবে? তোমার হচ্ছে কি 10 - 4 মানে 6 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো এটাকে আমরা অলিক বল দিয়ে হিসাব করতে পারি। কথা বুঝতে পারলে কি বললাম? এমনিতে সিম্পল ভাবে বলতে পারি লিফট মানে পেরেকটা নিচের দিকে নামার কথা ছিল 10 মিটার পার সেকেন্ড স্কয়ারে, কিন্তু নিজেই নিচের দিকে পেরেক শহর লিফট নিজেই নামছে 4 মিটার, তাহলে আর বাকি থাকলো কত? তাহলে পেরেকটা যে ত্বরণ নিয়ে আঘাত করবে সে ত্বরণ কত বুঝতে পারছো? ঠিক আছে? আমরা যদি এমনি 3 বডি ডায়াগ্রামে বলতাম নিচের দিকে বল কত পেরেকের, ধরো যদি m হয় নিচের দিকে বল কত? mg। আচ্ছা ঊর্ধ্বমুখী বল কত? সাপোজ ma। আর লব্ধি বলটা কোন দিকে কাজ করছে? নিচের দিকে নামছে এখানে, সাপোজ ma প্রাইম। তাহলে কি বলতে পারবো তো? mg এর মানটা m এর থেকে বড়, কত বড় না ma প্রাইম বড়। তাহলে আমরা m যদি কেটে দেই তাহলে a প্রাইম সমান সমান g মাইনাস a, অর্থাৎ যে ত্বরণটি সে নিচের দিকে নামছে। বুঝতে পারলে বিষয়টা? পেরেকটাকে গ্র্যাভিটি টানছে mg, ধরে নিলাম পেরেকটা এখন ঊর্ধ্বমুখী, তোমার হচ্ছে কি ঊর্ধ্বমুখী যে বলটা কাজ করছে প্রোটিনের জোশটা কত? এটা অলিক বল বলা যেতে পারে, ঊর্ধ্বমুখী অনুভব করছে, যখন নামছে তখন অলিক বল কত? ma। তাহলে mg বড় না ma বড়? কত বড়? এই এত ত্বরণ এসে নিচের দিকে নামছে, এটা ওই জন্য বলছিলাম এটা ভাবার দরকার নেই, তোমার সিম্পল ভাবে ভাববে যে যত ত্বরণ এসে আঘাত করবে, ঠিক আছে? মানে এখন সে a প্রাইম ত্বরণ দ্বারা মাটিতে আঘাত করবে। এবার একটা বিষয় কি চেয়েছে? বলের ঘাত। আচ্ছা শুরুতেই ব্রেকের বেগ কত ছিল বলুন স্যার ম্যাডাম? 0। যখন আঘাত করেছে তখন একটা বেগ ছিল কিনা? তাহলে আমরা যদি এইটাকে দেখি কত ত্বরণে নামছে বলো তো? g নয় স্যার, a প্রাইম ত্বরণে নামছে। এবার বুঝতে পারলে? তাহলে আমরা কি বলতে পারি এখান থেকে যে উই নো, আমরা জানি v স্কয়ার ইকুয়ালস টু u স্কয়ার প্লাস 2as। অন্তিম বেগ কত? প্রাথমিক বেগ কত? 2 ইনটু a প্রাইম ইনটু s বলতে s। সো অন্তিম বেগ কত স্যার? 2 ইনটু a প্রাইমের মান কত? 6। s কত? 3। তাহলে 3 দুগুণ 6, 4 মানে একটা 6 বের হবে, এত মিটার পার সেকেন্ড। মানে এত মিটার পার সেকেন্ড বেগে এসে ভূপৃষ্ঠকে কি আঘাত করবে, মানে এই পৃষ্ঠকে। সুতরাং ঘাত কত বলো তো? সুতরাং নির্ণীয় বলের ঘাত, নির্ণীয় বলের ঘাত, ঘাত বল না কিন্তু বলের ঘাত। ঘাত বলের ঘাত সমান কি? ভরবেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তন। যখন আঘাত করবে সেই মুহূর্তে ভরবেগ কত? আঘাত করার পরে ভরবেগ কত হবে
শূন্য, কারণ সে দাঁড়িয়ে গেল ওখানে কি, তারপরে তো ভর বেগ নেই, উপর দিকে ওটা গল্পটা নেই এখানে। সো ভর কত স্যার? ব্রেকের ভর দেওয়া আছে কি? হ্যাঁ 10 গ্রাম দেওয়া আছে, 10। আচ্ছা এই সাইডে 10 গ্রাম মানে কত? 10/1000 কেজি। ডি কত? 6। তাহলে একটা শূন্য কাটো, 6/100, তাহলে 0.06 এত কেজি মিটার পার সেকেন্ড। উত্তর কত আছে স্যার? কেজি মিটার পার সেকেন্ড। অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, তুলে নাও, আমরা পরবর্তী কোশ্চেন নিয়ে আসি, টেনশন না কোনো কারণে। তাহলে আমাদের 40 নম্বর কোশ্চেন দেখো কি বলছে স্যার। বলেছে যদি কোনো অনুভূমিক দণ্ডের দুপ্রান্তে পরস্পর বিপরীতমুখী দুটি বল F1 এবং F2, মানে যেখানে F2 এর মানটা F1 এর থেকে বড়, অনুভূমিকভাবে প্রয়োগ করা হয়, তবে দণ্ডের মধ্যবিন্দুতে কত টান উৎপন্ন হবে? দণ্ডের ভর হচ্ছে কি ক্যাপিটাল M। এই যে পেনটা আছে, পেনটা এই হাতে বল প্রয়োগ করলাম F1, এই হাতে বল প্রয়োগ করলাম F2, কিন্তু এই দিকে যাচ্ছে কেন? কারণ F1 এর থেকে F2 টা বড়। দণ্ডের ভর কত? তাহলে এও টানছে এও টানছে, মাঝখানে টান কত অনুভব করবে সেটা চেয়েছে, মানে পেনের ভেতরে মাঝখানে কতটা টান অনুভব করবে সেটা চেয়েছে। বুঝতে পারলে বিষয়টা? সো এই হচ্ছে ক্লাস 1 এর বাচ্চার কোশ্চেন, এলকেজি ইউকেজি বাচ্চাদের কোশ্চেন, যারা জীবনে পড়াশোনা শুরু করে তাদের কোশ্চেন। জলের মতো ঝকঝকে, কাঁচের মতো। তো স্যার এখানে ব্যাপারটা কি দাঁড়ালো বলুন তো? ব্যাপারটা হচ্ছে কি, কোশ্চেন নাম্বার কত? 40। ধরে নাও আমি তোমাকে বললাম এখানে একটা দণ্ড আছে, ঠিক আছে? দণ্ড আছে, আর দণ্ডে এটা মধ্যবিন্দু, মাঝখানে এসে পড়লাম। দণ্ডের এই প্রান্তে কত বল প্রয়োগ করেছে? সাপোজ F2, এদিকে কত বল প্রয়োগ করেছে? F1। F1 বড় না F2 বড়? দণ্ডের মোট ভর কত? ক্যাপিটাল M। তাহলে বলো তো লব্ধি মানে দণ্ডটা কোন দিকে যাবে আলটিমেটলি? এই দিকে যাবে। কত ত্বরণে যাবে? তারপর তো সমস্ত ত্বরণ আমরা কি জানি? সমস্ত ত্বরণ সমান সমান কি? তর সমস্ত ত্বরণ আমরা A বলি, লব্ধি বল বাই মোট ভর। লব্ধি বল বাই মোট ভর। বলতে স্যার লব্ধি বল কত? F2 F1। মোট ভর কত? দণ্ডের মোট ভরে। তাহলে এত ত্বরণ নিয়ে দণ্ডটা চলছে, বুঝতে পারলে? তাহলে দণ্ডের ত্বরণ কত? এতটা। এবার ওরা কি বলেছে বলো তো? মধ্যবিন্দু। ধরুন আমি বললাম এইটুকু যে অংশটা আছে, এই যে এইটুকু অংশ, এইটুকু অংশের ভর কত স্যার? মানে আমরা M/, তাহলে এইটুকু অংশের ভর কত? M/2। তুমি একটা সহজ করে বিষয়টা বোঝার চেষ্টা করো, তোমাকে এটাকে একটু সেকেন্ডারি অপশন বোঝানোর চেষ্টা করছি। এটা একটা অংশ, এটা একটা অংশ, জাস্ট একটা রোগ দিয়ে দুজনকে আটকানো আছে, ঠিক আছে? দুটো একটা ভূমির মধ্যে আটকানো আছে। তাহলে এইদিকে বল প্রয়োগ করেছি F2, এইদিকে বল প্রয়োগ করেছি F1। অবশ্যই F2 মানে F1 থেকে বড়, কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে এখানে, যে এটা M/2, এটাও M/, সমস্তটা আলটিমেটলি কোন দিকে যাচ্ছে? এদিকে যাচ্ছে। তাহলে সূত্রতে কত টান কাজ করবে? T, কারণ সূত্র একটাই, মানে টান একটাই। এবার প্রশ্ন এই বস্তুর ক্ষেত্রে বলছি, এই বস্তুর ক্ষেত্রে বলো তো F2 বড় না T বড়? F2 বড়, কারণ ওদিকে যাচ্ছে। তাহলে এই বস্তুর ক্ষেত্রে আমরা বলতে পারি F2 টা T এর থেকে বড়। কত বড়? না M/2 ইনটু যত ত্বরণে যাচ্ছে এত বড়। আর এই বস্তুর ক্ষেত্রে কি বলতে পারি? T বড় না F1 বড়? T বড়, তাহলে T - F1, সেটা কার সমান? M/2 ইনটু M। বুঝতে পারলে কি বললাম? তাহলে আমাদের কাছে কি দরকার বলো তো? আমাদের T দরকার। তাহলে তুমি এক কাজ করো, এখানে তোমার যে A এর মান বসিয়ে দাও। T সমান যেকোনো একটা জায়গায় T বের করে, T সমান কত হবে এখানে? T সমান শুধু মাঝখানে টান অনুভব করছে না, মধ্যবিন্দুতে টান কত হবে? T সমান M/2 ইনটু A মাইনাস A, মানে প্লাস F1, ঠিক আছে? সো M/2 ইনটু A স্যার কত? F2 - F1 বাই
m মাইনাস a প্লাস f1। তো এটা কাটো, তাহলে মোটের উপর কি পড়ে থাকলো f2 minus f1 by 2 plus f1। so f2 minus f1 plus 2f1 by 2 মানে মোটের উপর f2 plus f1 by 2। স্যার কত উত্তর আছে f2 by f1 by 2। তা অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট। আমরা হালকা করে কি করেছে জানি না, বের করে হ্যাঁ ঠিকই আছে, এই বলটা এবং এই বলটা সমান, মধ্যবিন্দু সমান। তাহলে মেইনলি কি দাঁড়ালো বলতো, মেইন কথা আমরা সমস্ত ত্বরণ বের করলাম। এবার আমরা সিম্পল দুটোকে সেপারেট আমরা এখানে কল্পনা করতে পারতাম, বুঝতে অসুবিধা হবে, যার ছোট ছোট ব্লক কল্পনা করলাম। সো f2 t এর থেকে বড়, এত বড়, t1 t f1 থেকে বড়, এত বড়। এবার কি যে কোনো t দরকার তোমার, যেখান থেকে এই সমীকরণ থেকে বের করতে পারে, এখান থেকে বের করতে হবে, কারণ a তো আমরা বের করেছি, এর মান বসে দাও, তুমি বেরিয়ে আসবে। ঠিক আছে, যেটা তোমার মন চায়, এই সমীকরণ পড়ো, এই সমীকরণ পড়ো, যেখান থেকে তুমি t বের করতে পারো। সো অপশন নাম্বার এ ইজ দা আপেল, a for apple not couple is the correct answer। তুলে নিন স্যার। সো নেক্সট কোশ্চেন কোনটা হবে, 41। 41 একটু 41 কোশ্চেনটা একটু পড়ে নাও আগে ভালো করে, কি বলছে দেখো। সো 41 কোশ্চেন, এই যে 41 কোশ্চেন বলছে একটি কপিকোণে ভরহীন দড়ির সাহায্যে একপাশে একটি ক্যাপিটাল এম ভর ঝোলানো আছে। এই ক্যাপিটাল এম ভর, এটা কপিকল কি কল, কপিকলে ভরহীন একটা দড়ি, এটা ভারহীন, এটা মাসলেস স্কয়ার, এটা ভর হিসাব করা হচ্ছে না, একটা ভর একপাশে ঝোলানো আছে এবং দড়ির অপর প্রান্তে স্মল এম ভরের একটি বানর, মানে একটা বান্দর, বুঝতে পারছো, বান্দর মানে বান্দর হনুমান। সো দড়ির অপর প্রান্তে স্মল এম ভরের একটা বানর এই ত্বরণে দড়ির সাপেক্ষে উপরের দিকে উঠছে। আচ্ছা, দড়ি বেয়ে বেশি উপরের দিকে উঠছে, তাহলে এম ভরটি ক্যাপিটাল এম ভরটি ত্বরণ কত হবে, যেখানে এস ক্যাপিটাল এম স্মল এম ভরের থেকে বড়। বাংলা কথায় একটা কপিকল আছে, এদিকে ক্যাপিটাল এম ভর ঝোলানো আছে, আর এদিকে একটা বানর আছে। বানর কি করছে, দড়ি ধরে ধরে উপর দিকে উঠছে এবং ক্যাপিটাল এম ভরটা কিন্তু নিচের দিকে নামছে, বানর সহ উপর নিচের দিকে নামছে। কেন, এখানে ক্যাপিটাল এম বড় না স্মল এম বড়, সে বানর উঠুক আর নামুক, যেহেতু ক্যাপিটাল এম বড় মানে আলটিমেটলি তো এইদিকেও না ওর গতিটা হবে না, বুঝতে পারলে। যদি দুটি ভর সমান হতো তাহলে বানর ওটার ক্ষেত্রে একটা ব্যাপার চেঞ্জ হতো, কিন্তু ভর যেটা বড় সে স্থির থাকবে বা গতিশীল, সে ব্যাপারটা পরে কথা। সো এইদিকে গতিশীল হবে, কত ধরনের নিচের দিকে নামছে সেটা চেয়েছে। তো চলো আমরা দেখি কি আছে। আশা করি কোশ্চেনটা বুঝতে পারেন, আমরা কোশ্চেনটা শুরু করে দিলাম, আমাদের জায়গা থেকে আমরা একটু বড় করে দিলাম। কোশ্চেন নাম্বার 41, 41। তো সিম্পল ভাবে স্যার একটা কোশ্চেন, এখানে একটা সাপোর্ট আছে, এখানে একটা কপিকল আছে, এখানে একটা তোমার হচ্ছে কি দড়ি দিয়ে এখানে একটা বানর ধরনের ঝুলছে, বানর ঝুলছে, যা করে ঝুলছে, আর এখানে কোনো একটা বস্তু আছে। হাসেন না স্যার ম্যাডাম, আমি চিত্র আঁকতে পারি না, তাই বলে এগুলো হাসবেন, আমার তো মনটা ছোট হয়ে যাবে না। এইদিকে কত ধরে টানছে মহাত্মা গান্ধী, কিন্তু এইদিকে বানরকে মহাত্মা গান্ধী কত ধরে টানছে, স্মল এম। কিন্তু তার সত্ত্বেও দড়িটি অ্যাকচুয়ালি কোন দিকে নামবে, ধরো না আমি বললাম এ ধরনের ধরনের উপর দিকে, আচ্ছা ধরো না বানরটা কত ধরনের উপর দিকে উঠছে, মানে দড়ি দিয়ে তো নিচে উপর দিকে উঠছে, তাহলে ঊর্ধ্বমুখী ত্বরণ কত, ধরো তোমার হচ্ছে কি ঊর্ধ্বমুখী বল, ধরো তোমার হচ্ছে কি এম ভরের বানর এ ত্বরণ ধরনের উপর দিকে উঠছে, আর ধরো না তোমার এটা কত এই প্রায় ত্বরণে বলটা নামছে, মানে পুরো সংস্থাটা কি বলতো উপর দিকে উঠছে কত ত্বরণে, পুরো বানর নিজে উঠছে এ ত্বরণে। এখানে এ প্রাইম আর এর মধ্যে পার্থক্যটা আগে বুঝতে হবে। তিন রকম ত্বরণ আছে, একটা গ্র্যাভিটেশনাল ত্বরণ, এদিকেও টানছে এদিকেও টানছে। দুই নম্বর ব্যাপারটা যে বানর নিজে একটা ত্বরণ নিয়ে উঠছে, সেটা এ, আর পুরো সংস্থাটা গ্র্যাভিটির লব্ধি বলের কারণে এদিকে নামছে এবং এদিকে উঠছে, সেটা এ প্রাইম। তুমি এটা হিসাব করো, এটার উপরে আগে ব্যাপার বোঝা গেল। তোমাকে আবার বলে দেওয়া হবে না স্যার কোনটা এ কোনটা এ কোনটা এ প্রাইম কেমন লাগছে। জি জি এ প্রাইম বানরের ত্বরণ, সরি এটা বানরের ত্বরণ আর এ প্রাইমটা সমস্ত ত্বরণ।
তুমি দরকার নাম চেঞ্জ করো, নো প্রবলেম, বাট যেটা যার জন্য সেটাই। তাহলে আমরা এই বস্তুর ক্ষেত্রে দেখছি ক্যাপিটাল এন ভরের বস্তুর ক্ষেত্রে, ক্যাপিটাল এন ভরের ক্ষেত্রে বলুন তো স্যার আমরা, আচ্ছা 70 টান এখানে কত কাজ করছে, এইদিকেও টান কত কাজ করছে, ঠিক শুধু সবসময় একই, শুধু একটা টান একটা। তাহলে বলো তো এনজি বড় না টি বড়? অবশ্যই এনজি বড়। কত বড়? সেটা কার সমান? ক্যাপিটাল এন ভরের ব্লকটি এই ত্বরণের নিচের দিকে হচ্ছে এটা, বুঝতে পারলে? নাম্বার 1 এর কোশ্চেন। এবার কিন্তু বানরের ক্ষেত্রে বা স্মল এন ভরের বানরের ক্ষেত্রে, বানরের ক্ষেত্রে কি লিখবো স্যার? এখানে কি লিখবো বলো তো? এখানে টি বড় না তোমার হচ্ছে কি এমজি বড়? এখানে কিন্তু তোমার হচ্ছে এম দুটো কাজ করছে, এদিকে টি প্লাস এম এ, ঠিক আছে? টি প্লাস এম এ দুজন মিলে উপরের দিকে করছে। তাহলে আমরা কি বলতে পারি? বলুন, টি প্লাস এম এ মাইনাস এম জি, এটা কার সমান? এটা এম ইন্টু এ প্রাইমের সমান। কিছু বুঝতে পারলে? উপরের দিকে উঠছে, 70 টান তো ওইদিকে আছে, আবার নিজে উপরের দিকে উঠছে, দুটো বড় উপরের দিকে নিচের দিকে বড় একটা বড়, তাহলে এটাও এটা বড় কারণ উপরের দিকে উঠছে, তাহলে এটা মাইনাস এটা সমান সমান এম ভরের বানরের ইনটু এ ত্বরণ। সো আমরা কি বলতে পারি এখান থেকে? বা টি প্লাস এম ইন্টু এ মাইনাস জি। আচ্ছা এটা বানার দরকার নেই, সেটা এখানে এমনি রাখছি। তাহলে একটা ছোট বিষয় আমাদের কাছে চেয়েছে, এটা কি স্যার? এ প্রাইম চেয়েছে, তাই তো? তাহলে এক কাজ করো, তুমি এখান থেকে তুমি টি সমান কি লিখতে পারো? টি সমান mg মাইনাস m a প্রাইম। তুমি এখানে বসিয়ে দাও টি এর জায়গায় mg মাইনাস m a প্রাইম প্লাস m a মাইনাস mg ইকুয়ালস টু m a প্রাইম। তুমি a প্রাইমটাকে একদিকে নিয়ে যাও, তাহলে mg এখানে থাকলো প্লাস m a থাকলো মাইনাস mg থাকলো, সমান সমান ওইদিকে গেলে কি ক্যাপিটাল M মাইনাস প্লাস স্মল m ইনটু a প্রাইম। বুঝা গেল? তাহলে এখানে তো পড়ে থাকলো কি বলতো, g টাকে তুমি পাশাপাশি নাও, তাহলে m ইনটু তো নো সরি পড়ে বলো, এখানে কি বলতো ক্যাপিটাল M মাইনাস স্মল m ইনটু g প্লাস m a সমান সমান ক্যাপিটাল M প্লাস স্মল m ইনটু a প্রাইম। স্যার বলুন তো a প্রাইমটা কত আসলে এখানে? যা কোথায় বলো স্যার? কঠিন ব্যাপার, কি যে হচ্ছে। আচ্ছা বলুন তো এখানে a প্রাইমটা তাহলে কত আসলো? a প্রাইম সমান সমান ক্যাপিটাল M মাইনাস স্মল m ইনটু g প্লাস m a বাই ক্যাপিটাল M প্লাস স্মল m। এরকম কোন অপশন আছে কি স্যার? ঠিক আছে, মাইনাস m কেন আসলো বলতো? মাইনাস m এটা আসার পেছনে কারণটা কি? মাইনাস অপশন নাম্বার ডি আছে, এটা সবই ঠিক আছে, মাইনাস m নিশ্চয় কোনো কারণ আছে এখানে, আমরা এখানে এটা রাখলাম। তোমার এটা তো ঠিকই আছে, এই জায়গাটা কি হলো? t মাইনাস এখানে t এর জায়গায় আমরা মানটা বলে দিই mg a m a this। তো এখান থেকে আমরা যেটা আসলো m a প্রাইমটা আমরা ওইদিকে নিয়ে গেলাম, সব ঠিক আছে, m a তে প্লাসই থাকলো, সো প্লাসই আসলো। তাহলে এখানে এই জায়গায় ডাইরেকশনটা আমাদের দর্শে উপরের দিকে উঠছে, কিন্তু নিচের দিকে বলটা কাজ করছে, এই বলটা নিচের দিকে হবে, ঠিক আছে? এবং 70 টান উপর দিকে কাজ করে, এখানে এই জায়গাটা হবে, জায়গাটার চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমাদের এখানে কোনো একটা মিস্টেক হয়েছে, কারণ সে উপরের দিকে উঠছে মানে কি বলটা অ্যাকচুয়ালি নিচের দিকে থাকছে, সে টেনে টানা শুধুটা, সে অ্যাকচুয়ালি টানটাকে সহ্য করছে শুধুটা,
তাই নিচের দিকে একটা গ্রাভিটি টানছে, একটা বানর টানছে, দুজন মিলে নিচের দিকে টানছে। ঠিক আছে, আমাদের একটা ডাইরেকশন বুঝতে সমস্যা হয়েছে। উপরের দিকে টান বলতে 70 টান, নিচের দিকে গ্রাভিটির টান প্লাস বানরের টান টোটাল। তাহলে এখানে টি, এখানে একটা মাইনাস চিহ্ন হবে, এটা মাইনাস, মানে এই জায়গাটা মাইনাস, সো এই জায়গাটা মাইনাস, এই জায়গাটা মাইনাস, সো এই জায়গাটা মাইনাস। তাহলে কি আসলো? সমস্যা নেই, এটা হতেই পারে, কারণ আমরা একদিনই ভাবছি সেটা ইমাজিনেশন পাওয়ার কম বেশি হতেই পারে, টেনশন নেই। তবে যেটা করা আছে অ্যান্সারটা ঠিকই আছে, অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মেইন ব্যাপারটা এখানে এমজি বড় না টি বড়? এমজিটা টি এর থেকে বড়, তাহলে এমজি মাইনাস টি সমান সমান এম ইনটু এ প্রাইম। এখানে সমস্যা নেই, এই জায়গার সমাধান হচ্ছে তিনটা বলের কারণে। গ্রাভিটির দিকে টানছে, শুধুর দিকে টানছে। এবার বানরের ব্যাপারটা, বানর কিন্তু নিচের দিকে টেনে উপর দিকে উঠছে, টানটা কোন দিকে কাজ করছে? গ্রাভিটির সঙ্গে। আমরা উপর দিকে উঠছে ওই দিকে ভাবছি, বানর তো উপর থেকে, উপর দিকে কেউ টানতো, আমি উপর থেকে টানতাম, সেই ব্যাপারটা ছিল আলাদা। উপর থেকে সহ্য করছে কে? শুধু। অর্থাৎ নিচের দিকে বানর নিচে টেনে উঠছে, মানে নিচের টান মতো এম এ, আর গ্রাভিটি এই দুটো মিলে টি। ঠিক আছে, সমস্যা নেই, এটা তোমাদের জাস্ট এই জায়গাটা মাইনাস বসিয়ে দেবো। সো অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বলে না, আমরা পরবর্তী কোশ্চেনে আলোচনা করব। যাই হোক, তোমাদেরকে কি আর বলবো, বলার মতো সেরকম কিছু নেই। জলের মতো ঝকঝকে, এটা কালা, এটা সাদা, সাদা সাদা কালা কালা, রং জমেছে। তুই বন্ধু কালা পাখি, আমি যেন কি। তো ব্যাপারটা যেটা দাঁড়ালো স্যার, এই জায়গাটা তো আমরা বুঝতেই পারলাম। জাস্ট এই জায়গাটা আমি তোমাদের 10 সেকেন্ড বলে দিই, কোনো একজন তোমাদের সমস্যা কারণে। গ্রাভিটি সবসময় নিচের দিকেই কাজ করছে, সমস্যা নেই। আর শুধু সবসময় উপর দিকে টানছে, এটা কোনো সমস্যা নেই। বানর নিচে টেনে টেনে উপর দিকে উঠছে, অর্থাৎ বানরের যে টানটা এম এ নিচের দিকে কাজ করছে। এবং লব্ধি যেহেতু টি এর মানটা এটার থেকে বড়, তাহলে আমরা বলতে পারি টি মাইনাস দিস ইকুয়ালস টু এম ইনটু এ প্রাইম। ঠিক আছে, সো কোশ্চেন নাম্বার নেক্সট। কত নম্বর কোশ্চেন? 42। দেখো কি বলেছে, এই মসৃণ অনুভূমিক তলে স্থির অবস্থায় থাকা একটি পটাতলের উপর, মসৃণ অনুভূমিক তল মানে ধরে নাও একটা একদম মসৃণ, কোনো ঘষাঘষি কোনো অঙ্ক নেই, মানে একদম মসৃণ, এর উপর একটা পটাতন আছে। পটাতনের মধ্যে ধরো তুমি ভাবো একটা ঘরের মধ্যে অনেকটাই মানে সার্ফ এবং পানি দিয়ে কিরকম ঘর পটাতো, একদম এর কি বলবো আর কি, তোমার এ বসানো আছে, মার্বেল পাথর বসানো আছে বা টাইলস বিছানো আছে, তোমার হচ্ছে গিয়ে সেই ঘরের মধ্যে এখন মানে ছাদ দিয়ে একদম মানে ঘরটাকে একদম লিফটে করে পিছলে পিছলে করা হয়। ওর মধ্যে ওই মাছের কার্টুন রাখা হয় না, মাছের কার্টুন, মাছ শোলার মতো কিছু একটা ভিজে শোলার মতো ওখানে রাখা হলো, জাস্ট রাখা হলো, জাস্ট খুবই পিছলে। তুমি ওই শোলার উপর দাঁড়িয়ে আছো, তুমি বা শোলার মধ্যে দৌড়বে, কি ঘটনা ঘটবে সেটাই করছো আর কি। মসৃণ তলের উপর একটা পটাতন আছে, মানে ওর উপর তুমি দাঁড়িয়ে আছো, এই যে ঘটনাটা। এটা মসৃণ তল, এটা পটাতন, আর ও পটাতনের ভর ক্যাপিটাল এম এবং তোমার ভর স্মল এম। তো যেখানে বলছে যদিও মসৃণ অনুভূমিক তলে স্থির অবস্থায় রাখা একটি পটাতনের উপর দিয়ে একটি লোক পটাতনের সাপেক্ষে মানে পটাতনের সাপেক্ষে ঘি ভেঙে চলছে। ঠিক আছে, তাহলে পটাতনের বেগ কত? মানে পটাতন তো অবশ্যই পিছন দিকে যাবে, তুমি যখন যাবে পটাতন আটকাবে না, কারণ ঘষাঘষি গুণাঙ্ক তো নেই, যে ঘর্ষণ গুণাঙ্ক থাকবে আটকাবে এটা কোনো সম্ভাবনা নেই, কারণ মসৃণ মানে ঘর্ষণ গুণাঙ্ক 0, মানে তুমি চললে পটাতনের পিছন দিকে চলবে। বুঝতে পারলে? পটাতন কত বেগে চলছে সেটা চেয়েছে, যেগুলো এবং পটাতনের ভর যত করবে দিস। তো সমস্যা নেই, আমরা পিকচারটা হালকা করে ড্র করার চেষ্টা করি। পিকচার তো না, মানে তোমাদের আর কি প্রসেসিংটা জানার চেষ্টা করছি। এই যে লোকটা আছে তাহলে কোশ্চেন নাম্বার কত স্যার? 42। জলের মতো ঝকঝকে, কাচের মতো, এটা একটা মসৃণ অনুভূমিক তল, এর মধ্যে একটা কীটন আছে, এখানে কোনো ঘষাঘষি গুণাঙ্ক নেই, মানে নিমের মান 0। এখানে ধরো কোনো একটা লোক আছে, ঠিক আছে,
ব্যাস ছুটছে, মানে একটা লোক ছুটছে একদম। তো লোক যখন ছুটছে কোন দিকে? এই দিকে ছুটছে। কত দিকে? ধরে নাও পটাতনটা এই দিকে, সাপোজ তোমাকে বললাম ক্যাপিটাল বি দিকে ছুটছে, ঠিক আছে? এবার ক্যাপিটাল বিটা আমাদের কাছে চেয়েছে। প্রশ্ন হচ্ছে কি পটাতনের ভর কত? পটাতনের ভর ক্যাপিটাল এম, ক্যাপিটাল এম। ব্যক্তির ভর কত? স্মল এম। প্রথমে কি অবস্থা ছিল? স্থির অবস্থায়, মানে স্থির অবস্থায় ভরবেগ কত? সো অ্যাকর্ডিং টু মোমেন্টাম কনজারভেশন ল, অ্যাকর্ডিং টু মোমেন্টাম কনজারভেশন ল, কি লিখবো স্যার? লটা লিখছি না, কি লিখবো? ডাব্লিউ লিখে বসে আছি। এই যে মুশকিল, লা 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 করে না, লা। প্রথমে ভরবেগ কত? শূন্য। তাহলে প্রথম পরে ভরবেগ কত? এম ভরের ব্যক্তি কত বেগে চলছে, এবং তোমার হচ্ছে কি ক্যাপিটাল এম। আচ্ছা, পটাতনের বেগ কত? শুধু পটাতন কি যাচ্ছে ওদিকে? পটাতন তোমাকে নিয়ে যাচ্ছে, তার মানে কি পটাতন প্লাস তুমি দুজনের বেগ কত? ভর কত? এত ভরের সংস্থা। তুমি তো একাই যাচ্ছ, তুমি তো পটাতন নিয়ে যাচ্ছ না, তুমি তো পটাতনের মধ্যে দৌড়ে যাচ্ছ। তোমার ভর এম ইনটু বেগ ভি, তুমি যাচ্ছ এম ভি বেগে, কিন্তু পটাতন তোমাকে সহ সে নিজে যাবে এবং তোমাকে নিয়ে পিছনের দিকে যাচ্ছে। তো পটাতন প্লাস তোমার ভর ইনটু সে যাচ্ছে ভি বেগে। বুঝতে পারলি কি বললাম? তাহলে স্থির অবস্থায় ভরবেগ 0, চলন্ত অবস্থায় মোট ভরবেগ কত? মোট ভরবেগ 0 পাবো, এ যত বেগে যাবে ও তত বেগে বিপরীত দিকে যাবে। সো তাহলে আমরা বলতে পারি কি ক্যাপিটাল বি সমান কি? আচ্ছা, কাজ করে তোমার সুবিধা হবে। ক্যাপিটাল এম প্লাস স্মল এম ইনটু ভি সমান এম ভি, বা ভি সমান কি? মাইনাস অফ এম ভি বাই ক্যাপিটাল এম প্লাস স্মল এম। অর্থাৎ তুমি কোন দিকে যাচ্ছে? বাম দিক থেকে ডান দিকে। সে কোন দিকে যাবে? ডান দিক থেকে বাম দিকে। অর্থাৎ এত বেগ নিয়ে কিন্তু কত? এটা মান, এটা চিহ্নটাকে দিক নির্দেশ করছে তোমার বিপরীত দিকে। চিহ্নটা কোনো মান নয়, মান কত? এম ভি বাই এম প্লাস এম। কত আছে? তুমি বাম দিক থেকে ডান, ডান থেকে বামে যাবে, বাম দিকে, এই যে বাঁ দিকে। তাহলে কোনটা বলো তো? স্মল এম বাই এটা অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। বুঝতে পারলে কি বললাম? সো এখানে যেটা দাঁড়ালো স্যার, তোমার এত বেগ হবে, কত বেগ হবে? স্মল এম ভি বাই এম প্লাস ক্যাপিটাল এম, কিন্তু মাইনাস চিহ্নটাতে তুমি গেছে ডান থেকে বাম থেকে ডানে, আর সেটা হবে ডান থেকে বামে, অর্থাৎ বাঁ দিকে তো হবেই, কিন্তু এত হবে। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। তো না, আমরা নেক্সট কোশ্চেন আলোচনা করছি। সো কোশ্চেন নাম্বার 43 নম্বর কোশ্চেনটা পড়ো। 43 কি বলেছে? বলেছে 4m ভরের, কোশ্চেনটা ভালো করে বোঝার চেষ্টা করো। 4m ভরের স্থির অবস্থায় থাকা একটি বোমা শূন্যে বিস্ফোরণের ফলে 2m ভরের তিনটি টুকরো তৈরি করে। তাহলে একটা বোমা এখানে আছে, তার ভর কত করে? হঠাৎ করে বিস্ফোরিত হয়ে গেল, কটা টুকরো হয়ে গেল? 3টা, একটা এম, একটা এম আর একটা 2m, মানে মোট 4m থেকে আছে 3টি টুকরে বিভক্ত হয়ে গেল, ভরের 3টি টুকরোতে পরিণত হলো। এম ভরের টুকরো দুটি, প্রতিটি, আচ্ছা যে দুটোর ভর এম এম, তারা প্রত্যেকে ভি দ্রুতিতে যথাক্রমে উত্তর এবং পূর্ব দিকে চলছে। আচ্ছা, ডাইরেকশন বলে দিয়েছে। সমান ভরে যে দুটি কণা আছে সে দুটি, একটা উত্তর দিকে একটা পূর্ব দিকে ভি বেগ নিয়ে চলছে, ঠিক আছে? তাহলে 2m ভরের টুকরোটি অনুভূমিক রেখার কোন দিকে কত বেগে যাবে? দেখো বিষয়টা হচ্ছে সাপোজ আমাদের এখানে এটা কি দিক? পশ্চিম দিক। তাহলে মানে পূর্ব পশ্চিম, তোমার হচ্ছে উত্তর দক্ষিণ, তাই না? নাকি ওটা উত্তর দক্ষিণ? আচ্ছা, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম। তাহলে এখানে যেটা বলেছে, ধরেন এখানে কোনো একটা কণা আছে, এই নিয়ে হঠাৎ করে একটা গেল পূর্ব দিকে আর একটা গেল তোমার হচ্ছে একটা পূর্ব দিকে একটা উত্তর দিকে, ঠিক আছে? দুদিকে গেল, একটা এম ভরে কণা একটা এম ভরে কণা, অনুভূমিকে গেল।
তাহলে বাকি যে 2m টা আছে কোন দিকে যাবে? তাহলে নিঃসন্দেহে এদের যে লব্ধি এদিকে কাজ করবে, এদিকে লব্ধি কাজ করছে এদিকে, তাহলে এর বিপরীত দিকে যাবে। নিঃসন্দেহে পশ্চিম এবং দক্ষিণে মাঝামাঝি কোনো পুত্র হবে। বি কি বলতে পারো তো? বি মানে তোমার হচ্ছে দক্ষিণ পশ্চিম। যে অ্যান্সারটাই হোক না কেন আমার ধারণা আর কি, কারণ এইদিকে যাচ্ছে মানে এদের লব্ধি কি এটা, তাহলে এর দুটো বিপরীত কি? একটা পশ্চিম আর একটা দক্ষিণ, তার দক্ষিণ পশ্চিম বরাবর যাবে লব্ধির দিক বিপরীত দিকে। সেটা মুখে বলে দরকার নেই, ক্যালকুলেশন করে দেখা যাক কি আসে এবং কোন দিকে যাচ্ছে। চলো দেখা যাক, টেনশনের কোনো কারণে আমরা দেখার চেষ্টা করছি কি বলছে। এখানে যেটা বলেছে স্যার, আমরা এখানে একটা স্থানাঙ্ক নিলাম, ঠিক আছে? ধরে না আমি তোমাকে বলছি এখানে এটা পূর্ব, ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ, কিন্তু আমাদের ক্ষেত্রে এটাকে আমি বললাম এক্স ওয়াই, এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, আই জে আই মাইনাস আই, আমরা এত বড় ডিরেকশন তো ইচ্ছা মতো। ধরে না কোনো একটা মুহূর্তে এখানে একটা বোমা আছে, শূন্য আছে, শূন্য আমরা হিসাব করছি, বোমা ভেঙে তিনটা টুকরো হলো, একটা কোন দিকে যাবে? উত্তর দিকে, একটা টুকরো যাবে এইদিকে, এটা একটা টুকরো, একটা যাবে পূর্ব দিকে এইদিকে, আর একটা সেটা দেখা যাক কি আসে, এটা আমি ধরে নিলাম এইদিকে, ঠিক আছে? সো অবশ্যই এটা আরো একটু বড় হবে কারণ ভেঙে তিনটা টুকরো হয়েছে। তাহলে এর ভর m, এর ভর m, এর ভর 2m। এই যাচ্ছে কত বেগে? এই যাচ্ছে কত বেগে? আর এই যাচ্ছে কত বেগে? সাপোজ ক্যাপিটাল V বেগে। এই কোন দিকে যাচ্ছে? i ক্যাপ বরাবর, j ক্যাপ বরাবর, এটা জানি না। তাহলে আমাদের ছোট প্রশ্ন হচ্ছে যে অ্যাকর্ডিং টু কনজারভেশন ল শুরুতে ভরবেগ কত? 0, কারণ আমি কোনো দিকে যাইনি, তো পরে মোট ভরবেগটাও 0 হবে, তাই না? তো ব্যাপারটা হচ্ছে কি আমরা তোমাকে দেখানোর চেষ্টা করছি হালকা করে এটাকে উপরের দিকে তুলে দিচ্ছি। আচ্ছা, অ্যাকর্ডিং টু মোমেন্টাম কনজারভেশন ল কি লিখবো স্যার? সমানে বিস্ফোরণের আগে ভরবেগ 0, স্থির অবস্থায় ছিল। বিস্ফোরণের পরে প্রথম কণাটা যদি আমরা এটা বলি, কত m ভরের কণা v বেগে যাচ্ছে কোন দিকে বলতো? i ক্যাপ বরাবর। বুঝা গেল? পরে আরেকটা ভরের m ভরের কণা, এটাও v বেগে j ক্যাপ বরাবর যাচ্ছে। আরটা কি? প্লাস 2m ভরের কণা, সাপোজ ক্যাপিটাল v বেগে যাচ্ছে, বাট জানি না ডাইরেকশন আমরা বলা যাবে না, ঠিক আছে? তো আমরা বলতে পারি ভরবেগের সংরক্ষণ সূত্র হলো বিস্ফোরণের আগের মোট ভরবেগ পরে ভরবেগের সমান। তাহলে আমরা কি বলতে পারি বলতো? বলতে পারি 2m into capital V vector equals to m into আচ্ছা mv i cap, এখানে মাইনাস চিহ্ন হবে না, মাইনাস mv of i cap মাইনাস mv of j cap। তাহলে যখন 2m দিয়ে ভাগ করে দেই তাহলে কি হবে স্যার? v vector equals to minus v by 2 of i cap minus v by 2 of j cap। তাহলে যে বেগ নিয়ে যাচ্ছে সেই বেগের মান কত হবে? দেখো একটা বিষয়, এটা কি এদের বিপরীত দিকে যাচ্ছে, ঠিক বিপরীত দিকে, এটা থেকে মান কি বলতে পারি যে বেগটার ডিরেকশনটা হবে সেটা কি? মাইনাস অফ v by 2 of i cap v by 2 of j cap, মানে ঠিক বিপরীত কোয়াড্রেন্ট, এটা কি দক্ষিণ পশ্চিম, তাই না? দক্ষিণ পশ্চিম দিকে যাচ্ছে, এটা ডাইরেকশন হচ্ছে এটা কি? দক্ষিণ পশ্চিম, দক্ষিণ পশ্চিম। স্যার দক্ষিণ পশ্চিম তো কথা বলা নেই, এর এটা কি এদের লব্ধি তো এদিকে হবে না, তাহলে এর বিপরীত দিকে কি দক্ষিণ পশ্চিম হবে। সো এবার প্রশ্নটা হচ্ছে কি, যদি এখানে প্লাস চিহ্ন থাকতো তাহলে এদের লব্ধি এদিকে হতো, বুঝতে পারলে না? যদি এখানে প্লাস চিহ্নটা আসতো, ভিটা কি আমরা বলতে ভিটা এদিকে আছে, কিন্তু ভিটা তো বিপরীত দিকে আছে, বলে তাহলে এর মান কত? এবং এর মান কত হবে স্যার? v ক্যাপিটাল V সমান সমান মড অফ v ভেক্টর সমান সমান রুট ওভার অফ এটা কত? মাইনাস v বাই 2 তার হোল স্কয়ার প্লাস মাইনাস v বাই 2 তার হোল স্কয়ার।
আলটিমেটলি কি বলতে এটা, এখান থেকে আমরা বলতে পারি ক্যাপিটাল ভি সমান সমান ভি বাই 2 টাকে আমি কমন নিলাম 1 প্লাস 1 ভি বাই রুট 2 হচ্ছে নাকি, এটা রুট 2 ভি বাই 2 ইনটু রুট 2, তার মানে ভি বাই রুট 2 আনসার হচ্ছে কি ভি বাই রুট 2 বেগে দক্ষিণ পশ্চিম দিকে যাচ্ছে। কথা স্যার ভি বাই 2 কেন হবে, ভি বাই 2 কেন হবে, এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার কত হচ্ছে, ভি স্কয়ার বাই 2 ভি স্কয়ার বাই 2 প্লাস স্কয়ার বাই 4, এদের রুট কত হচ্ছে 2a ভি স্কয়ার বাই 4 ভি স্কয়ার বাই 4 ভিতরে কত হচ্ছে তাহলে প্রশ্ন করছে না, আমরা যে বলছি সব ভি স্কয়ার বাই 4 প্লাস ভি স্কয়ার বাই 4 ভি স্কয়ার বাই 2, এটা রুট 2 হবে, ঠিক আছে, এখানে রুট 2 হবে বললে হবে না, এখানে কত নম্বর অপশন আছে, এটা ভি বাই 2 না ভি বাই রুট 2 বেগে তোমার যে দক্ষিণ পশ্চিম দিকে, এটা ঠিক আছে, দিক ঠিক আছে, ভি বাই রুট 2 হবে, ভি বাই 2 নয়, ঠিক আছে। তোমার দরকার একটা চেক করে নাও, টেনশন নেই। তোমার হচ্ছে আগে ভরবেগ ছিল তোমার 4, ভেঙে তোমার হচ্ছে যাই হোক না কারণ 4 হয়েছে। কোশ্চেনটা কোথায় গেল, কোশ্চেনটা 4m ভরের একটি স্থির অবস্থা, স্থির অবস্থায় তো তোমার 0 গেল, মানে এখানে তোমার বলতে পারি এখানে তোমার কত ছিল 4m ইনটু বেগ 0, মানে স্থির অবস্থায় ভরবেগ 0, পরে দিস সেক্ষেত্রে তোমার টুকরো অনুভব হলো স্থির থেকে, সো এখানে অপশন নাম্বার বি হবে, বাট এখানে ভি বাই রুট 2 হবে, ঠিক আছে। কেন বলো তো ভি স্কয়ার বাই 4 প্লাস ভি স্কয়ার বাই 4 মানে কত ভি স্কয়ার বাই 2, তো যদি একটা ভি বাইরে বেরিয়ে যায় তাহলে ভি বাই রুট 2 হবে, ঠিক আছে। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার, বাট ভি বাই রুট 2 হবে। আচ্ছা নেক্সট কোশ্চেন, এটা তো টুকে নাও, আমরা পরবর্তী কোশ্চেন আলোচনা করছি। সো এখানে আমার তো কোনো মনে হচ্ছে না যে তোমার হচ্ছে গিয়ে ভি বাই 2 হবে, ভি বাই রুট 2 হবে, তোমরা চেক করবে, চেক করার পরে যারা ইউটিউবে ভিডিও দেখছো তাদেরকেও বলছি তোমরা চেক করো, যদি সমস্যা হয় আমি নেক্সট টাইম কারেকশন করে দেবো, তবে আমার দিক থেকে যেটা মনে হচ্ছে ভি বাই রুট 2 হবে, এখানে কোনো সন্দেহ নেই, কারণ সিম্পল একটা কনজারভেশন লয় যদি আমরা অ্যাপ্লাই করতে না পারি তাহলে আর কি করবো, তাই না, এটা তো আহামরি বিশেষ কিছু নয়। সো তোমাদের ভিডিও লেন্থ বাড়িয়ে লাভ নেই, আমরা নেক্সট আর একটা ভিডিওতে, এটা কত নম্বর পার্ট হলো 5, তাই তো আমরা 6 নম্বর পার্টে আমরা এই চ্যাপ্টারটাকে ক্লোজ করার চেষ্টা করবো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং এই ভিডিও, নট পারমেন্ট নেক্সট ক্লাস। আমি তোমাদের সঙ্গে ছোট্ট করে একটু মানে একটু আর কি তোমাদের সঙ্গে কানেকশন করে দেওয়ার চেষ্টা করি, তোমাদের যদি কিছু বলার থেকে বলবো। তো তোমরা কি স্যার প্রত্যেকেই ক্লাস বুঝতে পারছো, বুঝতে পারছো না, বুঝতে পারলে এরকম করে বলতে না। তোমাদের কোনো সমস্যা ক্লাসে, কোনো সমস্যা নেই, কতগুলো ছেলে আর মেয়ে মাত্র কয়েকটা কয়েকটা মেয়ে, এই কয়েকটা মেয়ে পড়াশুনো এরা নিরীহ হয়েছে, এরা পড়াশুনো করছে কিন্তু চেষ্টা করে পারছে না। বলেন আপনাদের কি সমস্যা ম্যাডামরা, কোনো সমস্যা নেই, আর স্যারেদের কোনো সমস্যা, কোনো সমস্যা নেই, আপনারা তো এক একটা ডায়মন্ড পার্সন, এক এক ছেলেরা হলো ডায়মন্ড আর মেয়েরা হচ্ছে এখানে প্লাটিনাম। সো থ্যাংক